আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ১/১১-র কুশীলবদের পতন, আতঙ্কে পর্দার আড়ালের নায়ক খলনায়করা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় বলা হয় 1/11 বা ১/১১-কে। কালো অধ্যায় বলা হয়, ওই সময় কিন্তু খুব মজা লেগেছে, বাংলাদেশের মানুষেরও মজা লেগেছে। 2006 বা 2007-08 সালে বাংলাদেশে যারা ছিলেন তারা দেখেছেন যে ওই সময়টা কতটা মজার ছিল। আমি সবসময় বলি যে সেই সময়টা ছিল একটা সেরা সময়। অন্যায়ের বিরুদ্ধে একটা সাধারণ মানুষও মনে শক্তি সাহস নিয়ে চলাফেরা করতো, তেমন একটি সময় দেখেছি। এবং আজকের প্রায় 20 বছর পরে এসে যদি বারবার, আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি, আজকে আবারও বলছি যে ওই মুহূর্তে যাদেরকে ১/১১-র কুশীলব বলা হয়, সেনা এবং বেসামরিক লোকজন যারা এটির সঙ্গে ছিলেন, যারা এটি বাস্তবায়ন করেছেন, ওই মুহূর্তে বাংলাদেশ বাঁচানোর জন্য ১/১১-র প্রেক্ষাপট ছাড়া, ১/১১ ছাড়া কোনো উপায় ছিল না। আজকে বিএনপি সরকার ক্ষমতায়। এই বিএনপি সরকার সেই সময় এমন অবস্থা তৈরি করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস হয়ে গেছে, সংবিধানে থাকা যে তত্ত্বাবধায়ক সরকার, সেই মুহূর্তে দেশ কিভাবে হবে, কিভাবে চলবে? সরকারের মেয়াদ, বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, নির্বাচিত কোনো সরকার নেই, এইরকম একটা নেই অবস্থা, একটা হযবরল অবস্থার মধ্যে দেশ কিভাবে চলবে? আর এই কিভাবে চলবে, এই প্রশ্ন থেকেই সেনাবাহিনী, সিভিল সোসাইটি মিলিয়ে একটি ১/১১-র সরকার আমাদের উপহার দিয়েছিল। 2 বছরের শাসনকালে নানা রকম বিতর্ক থাকতে পারে, অপব্যবহার ক্ষমতার থাকতে পারে, সেটি আলোচনার বিষয় নয়, কিন্তু ১/১১টা ওই মুহূর্তে বাংলাদেশের আরেকটা পতন থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। যার দরুন কালো অধ্যায়, হ্যাঁ, সেই সময়ের কর্মকাণ্ড নিয়ে বিতর্কের ক্ষেত্রে কালো কিছু অধ্যায় থাকতে পারে, কিন্তু ১/১১ ছিল বাংলাদেশ বেঁচে যাওয়ার আর একটা পদক্ষেপ। অবশেষে 2008 সালের 23শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একটা রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হয়। আজ দীর্ঘ 19 বছর পর সেই ক্ষমতাধর কুশীলবদের ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন তোলপাড়। সাবেক 2 শীর্ষ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে। পর্দার আড়ালে থাকা সেই প্রতাপশালী কর্মকর্তারা এখন কোথায়? কেন তারা আতঙ্কে দেশ ছাড়ার চেষ্টা করছেন? এই মুহূর্তের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ১/১১-র সেই বিতর্কিত কুশীলবদের বর্তমান অবস্থা এবং তাদের বিরুদ্ধে গড়ে ওঠা গোয়েন্দা জালে কি আছে। সূত্র বলছে, মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর ১/১১-র অন্য কুশীলবদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা বিদেশে আছেন তারা যেমন সতর্ক অবস্থানে চলে গেছেন, তেমনি দেশে অবস্থানকারীরাও এখন আত্মগোপনে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই গ্রেপ্তারের পর অনেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন, তবে তাদের বিদেশ যাত্রার ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে এই বিতর্কিত কর্মকর্তারা কোনোভাবেই সীমানা পার হতে না পারেন। পুলিশের বিশেষ শাখা বা এসবি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি না হলেও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে যে আদালতের নির্দেশ ছাড়াও বিশেষ ব্যবস্থায় তাদের যাত্রায় বাধা দেওয়ার সুযোগ রয়েছে। আসলে কারা ছিলেন এই কুশীলব, যারা প্রভাবশালী কর্মকর্তাদের ছত্রছায়ায় থেকে সে সময় নানা অপকর্মে লিপ্ত হয়েছিলেন? তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা এখন গোয়েন্দা সংস্থাগুলোর হাতে। ফিরে যাওয়া যাক 19 বছর আগে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে সেনাবাহিনীর একটি অংশের সমর্থনে গঠিত হয়েছিল সেই বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার। ক্ষমতার কেন্দ্রে ছিলেন তৎকালীন প্রধান মঈন আহমেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ। শুদ্ধি অভিযানের নামে তখন রাজনীতিবিদদের চরিত্র হননের মিশন শুরু হয়েছিল। এখানেও বলতে হয়, রাজনীতিবিদদের চরিত্র ফুলের মতো পবিত্র কখনোই নয়, ছিল না। আজকে যদি থাকতো
বাংলাদেশ আজকে তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর কান্ট্রি হিসেবে থাকতো না, বাংলাদেশ উন্নত দেশ হয়ে যেত। হ্যাঁ, সকল রাজনীতিবিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, নষ্ট দুষ্টু রাজনীতিবিদের মাঝেও কিছু ভালো রাজনীতিবিদ অবশ্যই আছে বাংলাদেশে এখনো, যে কারণে বাংলাদেশ এখনো টিকে আছে। সে সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিবাদকে পুঁজি করে গড়ে ওঠা সেই সরকার রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষের মনে নেগেটিভ পারসেপশন বা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করেছিল। সাধারণ মানুষের মধ্যে রাজনীতি নিয়ে এমনিতেই নেতিবাচক ধারণা আছে, এই ধারণা হঠাৎ করে আপনি মুছে দিতে পারবেন না। সেই সময় বলা হচ্ছে যে উদ্দেশ্য ছিল একটাই, -2 ফর্মুলা বাস্তবায়ন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময় টিকে থাকা। কথিত দুর্নীতি প্রতিরোধের নামে তখন পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছিলেন একদল সামরিক ও বেসামরিক কর্মকর্তা। অভিযোগ আছে দুর্নীতি দমনের নামে তারাই তখন সব থেকে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। বলা হচ্ছে এখনকার গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে 1/11 সরকার বিদায় নেওয়ার সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি বা সেফ এক্সিট নেওয়া হয়েছিল। ফলে আওয়ামী লীগ টানা 16 বছর ক্ষমতায় থাকলেও এই কুশীলবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাদের দায় মুক্তি দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। কেউ কেউ আবার বিদেশে গিয়ে আয়েশি জীবনযাপন শুরু করেন। কিন্তু 2024 সালের তথাকথিত জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের গণমাধ্যমের ভাষায় বলা হচ্ছে যে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। বিপুল ম্যান্ডেট জনগণের, কোন জনগণের? অর্ধেক জনগণ, আবারও বলতে হয়, বারবার বলি, জিয়া আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্ধেক জনগণ দিয়ে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসছে। সেটাকে বাংলাদেশের গণমাধ্যমের ভাষা এভাবে ব্যবহার করা হচ্ছে যে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপির ক্ষমতা বালির বাঁধের মতো ভেঙে যাবে, দেশে এত বেশি সংকট। এখনো বিএনপি মাত্র 1-1.5 মাস হয়েছে, টের পাচ্ছে না। মূল সমস্যা ফোকাস না করে 1/11 বিচার, হ্যাঁ অন্যায় হলে সেটার বিচার করতে হবে। আপনার রিসেন্ট অন্যায় আছে তো, এই যে ইউনূস সরকারের আমলের অন্যায়। 1/11 আমি বললাম যে আমরা তো সেই সময় পৃথিবীতে ছিলাম, সেই সময় বাংলাদেশে ছিলাম, আমরা দেখেছি 1/11 স্ট্রেংথ সম্পন্ন শাসন ছিল, কিন্তু ইউনূসের শাসন কি ছিল? 1/11 আগে ইউনূসের শাসনের বিচার করা উচিত, কিন্তু বিএনপি কি সেটা করবে? মনে হয় না। মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানব পাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার মামলায় গ্রেপ্তার করে দফায় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে আর অনেককে গ্রেপ্তার করা হবে, তবে কাউকে ঢালাওভাবে নয়, বরং যারা সরাসরি নির্যাতন ও অর্থ আদায়ের সাথে জড়িত ছিলেন কেবল তাদেরই আইনের আওতায় আনা হবে। দেখুন, এই যে দুজন শীর্ষ লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরী, তার বিরুদ্ধে কি দেওয়া হয়েছে? মানব পাচারের মামলা। আগে গ্রেপ্তার, তারপরে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি। এখন বাংলাদেশের অবস্থা হয়েছে এমন যে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, আপনাকে গ্রেপ্তার করবে, কিন্তু না, আগে আপনাকে গ্রেপ্তার, তারপরে একটা মামলা সাজিয়ে ওই মামলায় আপনাকে গ্রেপ্তার দেখানো হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে দেখানো হয়েছে মানব পাচার মামলায়, আর শেখ মামুন খালেদকে দেখানো হয়েছে জুলাই মাসে কি হয়েছে, মিরপুরে একজন মারা গেছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, সেই হত্যার নির্দেশদাতা হিসেবে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছে 1/11 বিচারের শুরুটা। 1/11 হোতাদের কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই 1/11 মূল হোতারা কে, কোথায় বা কারা? আমরা যদি একটু দেখি যে সেই সময়ের সরকার প্রধান ছিলেন জনাব ফখরুদ্দিন আহমদ, সেই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। আর সেই সময় সেনাপ্রধান ছিলেন মঈন আহমেদ, তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেই সময়ের আরো বেশ কিছু বিতর্কের তালিকায় যাদেরকে নাম রাখা হয়েছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুল বারী,
যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন বর্তমানে দুবাইয়ে আছেন এবং তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইদ জোয়ারদার তিনি দুবাই ও কানাডার মধ্যে যাতায়াত করছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী তিনি সাবেক সেনাপ্রধান, বিএনপির সরকারের আমলে 2001-06 ওই সময়টাতেই এই হাসান মাসুদ চৌধুরী সেনাপ্রধান ছিলেন, যিনি সে সময় 111-এর যে সময়টা ছিল সে সময় দুদক চেয়ারম্যান ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। এছাড়াও বর্তমানে দেশের বড় বড় কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছেন এমন কিছু কর্মকর্তাও গোয়েন্দা নজরদারিতে আছেন, বিশেষ করে যারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ শীর্ষ নেতাদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন, তাদের বিচারের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধ কখনো তামাদি হয় না, নির্যাতন ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার করা সম্ভব। সাবেক আইজিপি আব্দুল কাইমের মতে 1/11 সময়কার নির্যাতন ও বেরাজনীতিকরণের বিচার হওয়া এখন সময়ের দাবি। সরকার চাইলে একটি শক্তিশালী কমিশন গঠন করে ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিত করতে পারে। পর্দার আড়ালের কুশীলবরা কি শেষ পর্যন্ত পার পাবেন, নাকি আইনের হাত তাদের নাগাল পাবে? সময় বলে দেবে এর সঠিক উত্তর। দর্শক, আপনার কি মনে হয় 1/11 কুশীলবদের বিচারের জন্য কি একটি বিশেষ কমিটি গঠন করা উচিত? একই সাথে আর একটা প্রশ্ন আপনাদের করতে চাই যে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, 1/11 বিচার নাকি রিসেন্ট একদম সর্বশেষ কদিন আগে ক্ষমতা ত্যাগ করা ইউনূস সরকারের বিচার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। মেটিকুলাস ডিজাইন, ডিপ স্টেট এসব শব্দ জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা দখল হওয়ার পর থেকে সকলের মুখে মুখে ফিরছে। বিশেষ করে বাংলাদেশে 2024 সালের আগস্টের ক্ষমতা দখলের ঘটনা যে দেশি বিদেশি ডিপ স্টেটের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে ঘটেছে এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর একাধিক ফ্রন্ট যে এসব ডিপ স্টেটের সন্ত্রাসী হিসাবে রাজপথে রক্ত ঝরিয়েছে, কখনো 7.62 রাইফেল দিয়ে, কখনো পুলিশ হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রেখে লাশ পুড়িয়ে দিয়ে, কিংবা সারা দেশে মব সৃষ্টি করে, তা এখন আর গোপন নেই। এবং সেই 2024 সালের আগস্ট থেকে ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখার গল্প এই ডিপ স্টেট ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে ইউনূস সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা AK-47 এর গর্বিত মালিক, হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত এবং বর্তমানে এনসিপি বা নাপার মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখে এই ডিপ স্টেটের গল্প কেন আসছে বলুন তো? মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা নাপার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় দলটির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন একটি বিবৃতি দিলেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই রাষ্ট্রের ভেতরের শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের ডিপ স্টেট বলা হয়, তাদের পক্ষ থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি পূর্ণ পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাষায়, আমাদের অফার করা হয়েছিল আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব, তবে তাদের সার্টেন কিছু শর্ত ছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দাবি করতে চাইলেন তিনি এবং তার দল ডিপ স্টেটের ফাঁদে পা দেননি। হাস্যকর, কারণ দলটা সৃষ্টি হয়েছে তাদের মাধ্যমে। পরে কথা বলছে এই বিষয়ে। গণতন্ত্রের প্রতি তারা দায়বদ্ধতা থেকেই সেই সমঝোতা নাকি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই নৈতিকতার গল্প এখন কেন? আসিফ মাহমুদের ডিপ স্টেট বিরোধী বক্তৃতাকে নিছক নৈতিক সাহসিকতা হিসাবে দেখার কোনো কারণ নেই, আছে কি? রাজনৈতিক ময়দানে যখন কেউ হঠাৎ সত্য ফাঁস করেন, তখন জিজ্ঞেস করতে হয়, এই মুহূর্তে কেন বাছা? কার স্বার্থে বাবা? কোন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে চাইছ তুমি? প্রথমত, আসিফ মাহমুদ যদি সত্যি জানতেন যে ডিপ স্টেট তাদের কাছে এই ধরনের অগণতান্ত্রিক প্রস্তাব দিয়েছে বা নিয়ে এসেছিল,
তাহলে সেদিনই কেন এই কথা জনসম্মুখে প্রকাশ করেনি তারা? ক্ষমতায় থাকার সময় যদি এই অফার পাওয়া গিয়ে থাকে তাহলে তখনই সংবাদ মাধ্যমকে ডেকে সংবাদ সম্মেলন করে জাতিকে জানানোর সুযোগ ছিল। সেটা না করে মাসের পর মাস চুপ থেকে এখন স্বাধীনতা দিবসের মঞ্চে এই বোমা ফাটানোর পেছনে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাইয়া। দ্বিতীয়ত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই সেই সরকারের একজন সক্রিয় উপদেষ্টা ছিলেন। যে সরকারটি আসলে গঠন করেছে ডিপ স্টেট, যে সরকারটি নিজে ডিপ স্টেট, সেই সরকারের যেটি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং যে সরকারকে ডিপ স্টেট তাদের প্রয়োজনে গড়েছে, ব্যবহার করেছে এবং ফেলে দিয়েছে। তৃতীয়ত, আসিফ মাহমুদ বলেছেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, মানে তাদেরকে পদত্যাগ করানো হয়েছিল এই কথা বলে। অথচ তো এখন বিগত সরকারের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বর্তমান সরকারের মন্ত্রী পর্যায়ে বসানো হয়েছে। এই সমালোচনা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো যে বিএনপি সরকার এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন, সেই বিএনপিকেই তার দল এনসিপি এতদিন কৌশলগতভাবে সহযোগিতা করে এসেছে, তাদের সঙ্গে নির্বাচনী জোট গঠন করতে চেয়েছে, নির্বাচন করতে চেয়েছে, চান্স পায়নি। তাহলে এই সমালোচনার আসল লক্ষ্যবস্তু কি বিএনপি, নাকি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নড়বড়ে দেখে আগে থেকে একটা অবস্থান তৈরি করার কৌশল? 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, এটি ছিল সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি ক্ষমতা দখলের বাস্তবায়ন। রাজপথে সন্ত্রাস, পুলিশ হত্যা, লাশ পোড়ানো, সারা দেশে মব সংস্কৃতির বিস্তার ঘটানো, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের বৈশিষ্ট্য নয়, বরং এগুলো ছিল ডিপ স্টেটের মাঠ পর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের বাংলাদেশে ডিপ স্টেটের ইতিহাসে নতুন সংযোজন। 2007 সালের 11ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মানে এই অদৃশ্য ক্ষমতা কাঠামো 2024 সালে এসে নতুন রূপ পেয়েছে। 1/11 মাধ্যমে সামরিক এবং প্রশাসনিক অভিজাত শ্রেণী দৃশ্যমান রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পদ্ধতি আয়ত্ত করে নেয়। ডক্টর ইউনূস যার মূল নেতৃত্বে ছিলেন, এবং ডক্টর ইউনূস সহ বিদেশ থেকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা সবাই এই ডিপ স্টেটের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় অনেকেই প্রত্যাশা করেছিলেন যে প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পুরনো আমলাদেরকে নিয়ে আসা হয়েছে যারা আসলে ডিপ স্টেটের হয়ে কাজ করেছেন। অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে কেউ কেউ পদ পেয়েছেন নতুন করে, কিন্তু ক্ষমতা কাঠামোতে তেমন বদল হয়নি। এই বাস্তবতা প্রমাণ করছে যে দৃশ্যমান নেতৃত্ব বা সরকার বদলে গেলে ডিপ স্টেট বিদায় হয় না। আসিফ মাহমুদ নিজেও যখন উপদেষ্টার পদে ছিলেন তখন এই কাঠামোর একটি মুখ ছিলেন তিনি বা তার দল। পুরো তার এনসিপি গঠন হয়েছে কিভাবে? এনসিপি গঠন হয়েছে বিএনপি যে প্রক্রিয়া গঠন হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর, ঠিক একই প্রক্রিয়ায় এনসিপি গঠন করা হয়েছে কিংস পার্টি হিসেবে। আসিফ মাহমুদ স্বীকার করেছেন যে বিএনপি নেতাদের মামলার তারিখ ঘুরিয়ে পেঁচিয়ে তাদের নির্বাচনের অযোগ্য রাখার কৌশল সহ তারেক রহমানকে রাজনৈতিক মঞ্চ থেকে দূরে রাখার পরিকল্পনা তাদের সামনে পরিবেশন করা হয়েছিল। প্রশ্ন হলো, এই তথ্য তিনি তখনই জনসম্মুখে প্রকাশ করেননি কেন? আবারও তুলছি সেই প্রশ্ন, কেন এতদিন পর তিনি এই প্রশ্ন তুলছেন? বাংলাদেশের ডিপ স্টেটের চরিত্র হলো এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। সামরিক আমলাতন্ত্র, প্রভাবশালী বেসামরিক আমলা এবং নেপথ্যের গোয়েন্দা নেটওয়ার্ক মিলিয়ে যে ত্রিভুজ আকার ক্ষমতা কাঠামো তৈরি হয়, সেটি 1/11 পর থেকে প্রতিটি সরকারের আমলে টিকে ছিল এবং প্রতিবার নিজেদের নতুন রূপে উপস্থাপন করেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনে তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল না, বরং জুলাই সন্ত্রাসীদের সরকারের উপর আরেকটি অদৃশ্য সিদ্ধান্ত কেন্দ্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ার ভেতর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, ফারুকি, এরা সবাই তো অংশ এটার। আসিফ মাহমুদ নিজেও এটার অংশ। এখন নিশ্চয়ই এমন কোনো গন্ডগোল হয়েছে যে গন্ডগোলের কারণে তিনি ডিপ স্টেট করছেন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদকে ডিপ স্টেট কিছু একটা বলেছে। হয়তো তার 1000 কোটি টাকার দুর্নীতির মামলা, তার AK-47 এবং এই পুলিশ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর একটা প্রক্রিয়ার কথা তাকে জানানো হয়েছে, এবং সে কারণে সে ডিপ স্টেটকে গালি দিচ্ছে এখন, যাতে যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন সে বলতে পারে যে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। মানে বিএনপির নেতাদের পুরনো মামলায় সাজা বজায় রেখে আদালতের তারিখ বারবার পিছিয়ে নির্বাচন অযোগ্য করা, নির্বাচনে তাদেরকে অযোগ্য রাখার পরামর্শ দিয়েছিল ডিপ স্টেট। সে তথ্য এখন যদি সে দেয়
তার পেছনে নিশ্চয়ই মানে কোনো কারণ না কোনো কারণ আছে। বর্তমান সরকার বিগত ইউনূস সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় বসিয়েছে, এটাও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খুবই লেগেছে, কারণ সেও তো ডিপ স্টেটের একই রকম হিস্সা। তাকে বাদ দিয়ে কেন ওদেরকে নেওয়া হলো? যে ডিপ স্টেট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের ক্ষমতায় বসালো, হঠাৎ তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কি কারণ? ডিপ স্টেট কি আসিফ মাহমুদের 11,000 কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়ে গেছে আগে থেকে? তাই ডিপ স্টেটের বিরুদ্ধে বলে রাখা, যাতে গ্রেপ্তার হলে পরে বলা যায় যে আমার কথায় ক্ষেপে গিয়ে ডিপ স্টেট আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে গ্রেপ্তার করেছে। রাজনীতির এই পুরনো খেলা বাংলাদেশের মানুষ আগেও দেখেছে। যে হাতে আগুন ধরানো হয় সেই হাত দিয়েই পরে আগুন নেভানোর চেষ্টা করা হয়, ভান করা হয়। এটাই ডিপ স্টেটের পুতুলদের চিরাচরিত কৌশল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই একই কৌশলে খেলছেন। এই খেলা বাংলাদেশের মানুষ জানে। ভালো থাকবেন।